হ্যালো, সবাই ভালো আছো? হ্যালো। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? একটু আছি, ভালো আছি। তোমার ছুটি কেমন কাটালা? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আছি আমি ঢাকাতেই, কোথাও যাইনি, বাইরে দেশের বাড়িতে যাইনি। আচ্ছা, ও আচ্ছা। একটু দেরি হয়ে গেলো, কারেন্ট ছিল না। তো যাই হোক, শুরু করছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো পড়াশোনার কি অবস্থা সবার? জি স্যার, আলহামদুলিল্লাহ। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আছি, ভালো আছি। আহ, আজকে তোমাদের পড়াবো হলো প্রথম চ্যাপ্টার, কোষ ও এর গঠনের নিউক্লিয়াসের পরের অংশ, ক্রোমোজোম। হ্যাঁ, কারণ তোমাদের তো সিলেবাসে ক্রোমোজোম নিউক্লিয়াস পর্যন্ত পড়ানো, মানে পরীক্ষায় থাকবে। আর আমি আজকে পড়াছিল ক্রোমোজোম। আর ক্রোমোজোম যদি শেষ হয়ে যায় তাহলে আহ, তোমাদের সমস্যাগুলো নিয়ে ই করবো। আচ্ছা, তাহলে আজকের আলোচ্য টপিক হলো ক্রোমোজোমের গঠন ও এর প্রকারভেদ। ক্রোমোজোম কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, অনুলিপন ক্ষমতা সম্পন্ন, রং ধারণকারী এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির কাঠামো বংশগতীয় উপাদান, মিউটেশন, প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে তাদের ক্রোমোজোম বলা হয়। কার্ল নাগেলি 1842 সালে সর্বপ্রথম উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন। স্ট্রাসবার্গার 1875 সালে কোষ বিভাজনের সময় সুতার মতো কিছু কাঠামো লক্ষ্য করেন। ওয়াল্টার ফ্লেমিং 1888 সালে এসব সুতার মতো গঠনকে ক্রোমাটিন নামকরণ করেন। বর্ণ ধারণ ক্ষমতার জন্য ওয়াল্ডেয়ার 1888 সালে এদের নামকরণ করেন ক্রোমোজোম। গ্রিক ক্রোমা অর্থ হলো কালার বা বর্ণ এবং সোমা অর্থ বডি বা দেহ। তাহলে ক্রোমোজোম অর্থ হলো রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ। থিওফিলাস পেইন্টার 1921 সালে সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন। মানুষের ক্রোমোজোম সংখ্যা টোয়াইস এন মানে ডিপ্লয়েড, আর মানুষের একটা ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা থাকবে 46টি। মানুষের ডিপ্লয়েড কোষ কি কি বলো দেখি? মানুষের ডিপ্লয়েড কোষগুলোর নাম কি কি, কেউ বলতে পারবা? মানুষের ডিপ্লয়েড কোষগুলোর নাম কি কি, কেউ বলতে পারবা? আচ্ছা, মনে হলে তখন জানাও। ক্রোমোজোম সংখ্যা, প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোমের সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। তাহলে উদ্ভিদের মধ্যে ফার্ন বর্গীয় উদ্ভিদে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে, হ্যাঁ, অফিওগ্লোসাম রেটিকুলাটাম। এখানে ক্রোমোজোম দেখা যায়, একটা ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম দেখা যায় 1200টি। হ্যাঁ, তাহলে ফার্ন এটা একটা অপুষ্পক উদ্ভিদ। আর পুষ্পক উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাবো পুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম পাওয়া গেছে হ্যাপ্লোপ্যাপাস গ্র্যাসিলিসে। এখানে দেখা যায় একটা ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা 4টি বা 2 জোড়া। এবং পুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম আছে পোয়া লিটারোসা নামক উদ্ভিদে। এদের ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা 506 থেকে 530টি হয়। এবং প্রাণীর মধ্যে সর্বনিম্ন ক্রোমোজোম আছে গোলকৃমিতে। এখানে একটা ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা হলো 2টি। এবং গোলকৃমির সাইন্টিফিক নেম অ্যাসকারিস মেগালোসেফালাস, সাব স্পিসিস ইউনিভ্যালেন্স। প্রাণীদের মধ্যে সর্বাধিক ক্রোমোজোম যে প্রাণীতে দেখা যায় সেটা হলো রেডিওলারিয়া জাতীয় প্রোটোজোয়া। হ্যাঁ, প্রোটোজোয়ার অধীনে একটা প্রাণী। হ্যাঁ, এই প্রাণীটার সাইন্টিফিক নেম অলাক্যান্থা স্পিসিস। তাহলে আমরা যদি বলি যে জীবদেহের মধ্যে সর্বাধিক সংখ্যক ক্রোমোজোম দেখা যায়, হ্যাঁ, কোন 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 জীবে, সেক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? জীবের মধ্যে সর্বাধিক সংখ্যক ক্রোমোজোম দেখা যাবে কোন জীবে, কেউ বলতে পারবা?
অ্যান্সারটা কি? পাউলিটা রোসা। হ্যাঁ, আমি বলেছি জীবের মধ্যে, জীবের মধ্যে। জীব বলতে উদ্ভিদ এবং প্রাণী দুটোই বোঝায়। তখন বলতে হবে তোমার অলাক্যান্থা স্পেসিস, কারণ প্রাণীদের মধ্যে অলাক্যান্থা যে প্রাণীটা আছে, অলাক্যান্থা স্পেসিস, এই প্রাণীতে একটা ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম থাকতেছে 16টি। আর সর্বনিম্ন হবে এটাও প্রাণীর মধ্যে, গোলকৃমির মধ্যে। হ্যাঁ, যদি জীব বলি তখন উদ্ভিদ এবং প্রাণী যেহেতু জীব, এই জন্য গোলকৃমি সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম আছে, আর সর্বাধিক ক্রোমোজোম আছে অলাক্যান্থায়। ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোমের ভৌত গঠনে আমরা একটু ক্রোমোজোমের লেবেলিংটা একটু দেখি, তাহলে আমরা ভৌত গঠন সুবিধা হবে। তাহলে এখানে একটু খেয়াল করো। হ্যাঁ, আমরা কেন্দ্রীয় যে সংকুচিত অংশ সেটাকে আমরা বলতেছি সেন্ট্রোমিয়ার। হ্যাঁ, সেন্ট্রোমিয়ারের এখানে একটা প্রাইমারি কুঞ্চন আছে যাকে বলবো মুখ্য কুঞ্চন। আর এই এখানে আমরা পিঙ্ক কালারে দেখতে পাচ্ছি এটা একটা প্রোটিন, এই প্রোটিনকে বলছি আমরা কাইনেটোকোর মোটর প্রোটিন। তারপর এখানে আমরা দেখবো যে এই একটা প্যাচ, এই একটা প্যাচ, এখানে দুইটা ক্রোমাটিড আছে। হ্যাঁ, উপরের অংশ হলো টেলোমিয়ার, এটা হলো ক্রোমোজোমের প্রান্তীয় অংশ। আর ক্রোমাটিডের মধ্যে পেঁচানো সুতার মতো গঠনগুলো রয়েছে সেটা হলো ক্রোমাটিন। হ্যাঁ, আমরা দেখবো যে শেষ প্রান্তে, ক্রোমোজোমের শেষ প্রান্তে একটা গৌণ কুঞ্চন আছে, এবং গৌণ কুঞ্চনের পরে সংক্ষিপ্ত ডিএনএ একটা কুণ্ডলী রয়েছে, সেটাকে আমরা বলবো স্যাটেলাইট। আর এই সেন্ট্রোমিয়ারের উভয় দিকের অংশগুলো হলো বাহু। তাহলে এই ছিল হলো এর লেভেলিং। এখন আমরা যাই প্রত্যেকটা অংশের গঠন। ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন কি কি নিয়ে গঠিত? ক্রোমাটিনের মধ্যে ডিএনএ এবং হিস্টোন জাতীয় প্রোটিন থাকবে 1:1 অনুপাত। ডিএনএ যত পরিমাণ থাকবে ঠিক তত পরিমাণই ক্রোমাটিন থাকবে, এই হিস্টোন প্রোটিন থাকবে। তাহলে ডিএনএ এবং হিস্টোন 1:1 অনুপাত নিয়ে গঠিত ক্রোমাটিনের মূল উপাদান। ক্রোমাটিনকে ক্ষারীয় রঞ্জক ফুলজিন দ্বারা রঞ্জিত করা হলে আমরা দুটো অংশ দেখতে পাবো, ওই দুটো অংশ আমি পরে বলতেছি। তাহলে ক্রোমাটিন কি রঞ্জক নেয়? ফুলজিন নামক ক্ষারীয় রঞ্জক নেয়, এটা গ্রহণ করতে পারে। প্রাথমিকভাবে নিউক্লিওপ্রোটিন যৌগের সূত্রকটি 11 ন্যানোমিটার পুরু, যা ক্রমান্বয়ে কুণ্ডলী পাকিয়ে 700 ন্যানোমিটার পুরু ক্রোমাটিনে পরিণত হয়। তাহলে প্রথম দিকে ক্রোমাটিনের পুরুত্ব থাকে 11 ন্যানোমিটার, এবং পরে এত বেশি কুণ্ডলী পাকায় যার কারণে এই ক্রোমাটিনের পুরুত্ব অনেক বেড়ে যায় এবং 700 ন্যানোমিটার হয়। ক্রোমাটিন গুলো দুই প্রকার, একটা হলো হেটারোক্রোমাটিন আর একটা হলো ইউক্রোমাটিন। হ্যাঁ, একটু আগে বলেছি যে ক্রোমাটিন যখন রঞ্জক নেয়, রঞ্জক নিলে ক্রোমাটিনের কোনো অংশ রঞ্জক বেশি নিবে, আর ক্রোমাটিনের কোনো অংশ রঞ্জক কম নিবে। তাহলে এই রঞ্জক গ্রহণ করার পর বা শোষণ করার পর নির্ভর করে ক্রোমাটিন দুই ধরনের হয়। যদি বেশি রঞ্জক নেয় তাহলে হবে হেটারোক্রোমাটিন, আর যদি কম রঞ্জক নেয়, ক্রোমাটিনের যে অংশ কম রঞ্জক নিবে তাকে বলবো ইউক্রোমাটিন। তো হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিনের মধ্যে আরো বিশেষত্ব আছে। ক্রোমাটিনে নিষ্ক্রিয় ডিএনএ থাকে, আর ইউক্রোমাটিন হলো সক্রিয় ডিএনএ থাকে। ইন্টারফেজ ও প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত এবং নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে তাকে হেটারোক্রোমাটিন বলে। আমরা একটু আগে বললাম অধিক কুণ্ডলিত, নিষ্ক্রিয় ডিএনএ বেশি এবং রঞ্জক বেশি নেয়, তাকে আমরা বলবো হেটারোক্রোমাটিন। তাহলে এটি এমআরএনএ সংশ্লেষণের ভূমিকা পালন করে না। আবার ক্রোমাটিনের যে অংশ কম কুণ্ডলিত, সক্রিয় ডিএনএ ধারণ করে বেশি এবং রঞ্জক পদার্থ কম গ্রহণ করে, তাকে আমরা বলবো ইউক্রোমাটিন। এটি আরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে। এবার আসবো ক্রোমাটিড। মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলোকে অনুদৈর্ঘ্যে দুটি অংশে বিভক্ত দেখা যায়। এর প্রতিটি অংশকে এক একটি ক্রোমাটিড বলা হয়। আমরা জানি যে মেটাফেজ পর্যায়ে এই ক্রোমাটিড গুলো ভালোভাবে পরিলক্ষিত করা যায়। তাহলে একটা ক্রোমোজোম দুইটি ক্রোমাটিড নিয়ে গঠিত হয়। বাহু আমরা ছবিতে দেখালাম, সেন্ট্রোমিয়ারের দুপাশে ক্রোমোজোমের অংশকে বাহু বলা হয়, এবং প্রতিটি ক্রোমোজোমে দুটি বাহু থাকে। সেন্ট্রোমিয়ার। প্রতিটি ক্রোমোজোমে আমরা সেন্ট্রালি দেখলাম, একটু আগে ছবিতে দেখেছি, প্রতিটি ক্রোমোজোমে একটা সেন্টারে একটা অরঞ্জিত অঞ্চল থাকে, যেটা ফুলজিন রঞ্জক গ্রহণ করে না। ক্রোমোজোমের এই অরঞ্জিত অঞ্চলকে বলা হবে সেন্ট্রোমিয়ার।
আর সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর নির্ভর করে ক্রোমোজোমকে আবার ভাগও করা যায়, সেই ভাগগুলো আমরা পড়বো। সেন্ট্রোমিয়ারের অবস্থানে ক্রোমোজোমে একটি খাঁজ গঠন করে, এই খাঁজটিকে বলা হয় মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। আমরা যে ছবিতে যেটা দেখেছি, এই যে সেন্ট্রোমিয়ার বরাবর একটা প্রাইমারি কুঞ্চন, এই কুঞ্চন নাম হলো মুখ্য কুঞ্চন। তাহলে মুখ্য কুঞ্চন একটা ক্রোমোজোমে কিন্তু একটাই থাকে, মুখ্য কুঞ্চন একটা ক্রোমোজোমে একটাই থাকবে। কাইনেটোকোর, আমরা এই কাইনেটোকোরটাও সেন্ট্রোমিয়ারের কাছে দেখলাম। প্রতিটি সেন্ট্রোমিয়ার একটি ছোট গাঠনিক অবকাঠামো থাকে, একে কাইনেটোকোর বলে। কাইনেটোকোরে মাইক্রোটিবিউল সংযুক্ত হয়। যখন হলো স্পিন্ডল যন্ত্রর আবির্ভাব ঘটে, আমরা দেখেছি কোষবিভাজনের প্রোমেটাফেজ ও মেটাফেজে আমরা স্পিন্ডল যন্ত্র দেখেছি। তাহলে স্পিন্ডল যন্ত্র আসলে কতগুলো তন্তু দ্বারা গঠিত, একটা হলো ট্রাকশন তন্তু আর একটা হলো স্পিন্ডল তন্তু। তাহলে ওই যে ট্রাকশন তন্তু, ট্রাকশন তন্তু আসলে কি দ্বারা গঠিত, মাইক্রোটিবিউল দ্বারা গঠিত। তাহলে ওই ট্রাকশন তন্তু এই সেন্ট্রোমিয়ারের এই কাইনেটোকোর মোটর প্রোটিনের সাথে যে মাইক্রোটিবিউল আছে সেগুলো সংযুক্ত হয়। গৌণ কুঞ্চন, সেন্ট্রোমিয়ার নামক মুখ্য কুঞ্চন ব্যতীত কোনো কোনো ক্রোমোজোমের বাহুতে এক বা একাধিক গৌণ কুঞ্চন থাকতে পারে। গৌণ কুঞ্চনকে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল নামে অভিহিত করা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো গৌণ কুঞ্চন, আর এই গৌণ কুঞ্চনের এখানে এটা নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বলা হয়, কারণ গৌণ কুঞ্চনের পরে আছে স্যাটেলাইট, আর এই স্যাটেলাইটের যে ডিএনএ গুলো আছে বা জিন গুলো আছে, এরাই মূলত তৈরি করবে নিউক্লিওলাস। স্যাটেলাইট, কোনো কোনো ক্রোমোজোমের বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্রক দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটি অংশ দেখা যায়, এই গোলাকৃতির অংশটিকে বলা হয় স্যাটেলাইট। টেলোমিয়ার, বিজ্ঞানী মুলারের মতে ক্রোমোজোমের উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলা হয়। একটি কোষ কতবার বিভাজিত হবে তা টেলোমিয়ারের মাধ্যমে নির্ধারিত হয়। প্রতি বিভাজনে টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে। তাহলে আমরা এখানে ছবিতে যদি দেখি, তাহলে টেলোমিয়ারটা হলো ক্রোমোজোমের শেষ প্রান্তকে বোঝাচ্ছে। এবং এখানে কি বলছে যে টেলোমিয়ার একটা কোষ কতবার বিভাজন হবে, তা কিন্তু এই টেলোমিয়ারের মাধ্যমে নির্ধারণ করা হয়। এখানে দেখা যাচ্ছে যে টেলোমিয়ারে একটা টেলোমিয়ার আমরা যখন জন্মগ্রহণ করি তখন টেলোমিয়ারের দৈর্ঘ্য থাকে 8,000 বেস পেয়ার। 8,000 বিপি। 8,000 বিপি মানে কি, বেস পেয়ার। বেস পেয়ার মানে বুঝো, বিপি বা বেস পেয়ার মানে বুঝো, রেসপন্স করো। না স্যার, একটু বোঝাই দিলে ভালো হতো। বেস পেয়ার মানে হলো যে তোমরা তো এখনো ডিএনএ পড়ো নাই, তো বেস পেয়ার মানে হলো অ্যাডেনিন এবং থাইমিন, এটাকে একটা বেস পেয়ার বলে। বেস পেয়ার মানে হলো বেস মানে নাইট্রোজেন বেস, হ্যাঁ, অ্যাডেনিন এবং থাইমিন এটা একটা বেস পেয়ার, কারণ অ্যাডেনিন একটা নাইট্রোজেনাস বেস আর থাইমিন হলো একটা নাইট্রোজেনাস বেস। অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে সংযুক্ত হয় দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা, এই জন্য অ্যাডেনিন আর থাইমিন একটা বেস পেয়ার। আরেকটা বেস পেয়ার হলো সাইটোসিন আর গুয়ানিন, বা গুয়ানিন বা সাইটোসিন যেটাই হোক। তো সাইটোসিন আর গুয়ানিন হলো আরেকটা বেস পেয়ার। তো এরকম আমাদের যে ক্রোমোজোমের, আমরা যখন জন্ম নিই তখন আমাদের যে ক্রোমোজোমের যে টেলোমিয়ার আছে, এই টেলোমিয়ারের দৈর্ঘ্য 8,000 বেস পেয়ার। মানে টেলোমিয়ারের যে অংশ, যে দৈর্ঘ্যটা সেটা হলো 8,000 বেস পেয়ার নিয়ে গঠিত। মানে অ্যাডেনিন থাইমিন সাইটোসিন গুয়ানিন এরকম প্রায় কয়টা বেস পেয়ার থাকবে, 8,000। আর যদি আমি বলি নাইট্রোজেনাস বেস কয়টা থাকবে, তখন হবে 16,000। আর বেস পেয়ার বললে 8,000। তাহলে যখন জন্ম নিই তখন টেলোমিয়ারের দৈর্ঘ্য হয় 8,000। কিন্তু যখন আস্তে আস্তে আমাদের যখন বয়স বাড়তে থাকে, মনে করো আমাদের বয়স যখন 35 বছর হয়, তখন এই 35 শিশুকাল থেকে এই 35 বছর পর্যন্ত আমাদের কোষ কিন্তু বিভাজিত হতেই আছে। এবং যার ফলে দেখা যাচ্ছে 35 বছর বয়সে আমাদের ক্রোমোজোমের টেলোমিয়ারের দৈর্ঘ্য হয়ে যায় তখন 3,000 বেস পেয়ার, মানে অনেক কমে যায়, 5,000 কমে যায়। আবার যখন 65 বছর বয়স হয় তখন টেলোমিয়ারের দৈর্ঘ্য আরো কমে যাবে কোষ বিভাজনের ফলে, তখন দেখা যাবে 1,500 বেস পেয়ার। এইভাবে যত বেশি বয়স বাড়তে থাকবে তত বেশি টেলোমিয়ারের দৈর্ঘ্য কমে যাবে এবং একসময় বেস পেয়ার আর থাকবে না, তখন মারা যাবে।
তো সবার ক্ষেত্রে এরকম হয় না যে কেউ দেখা যায় 60 বছরে মারা যাচ্ছে, কেউ 80 বছরে মারা যাচ্ছে, কেউ 80 বছরে মারা যাচ্ছে। এটা এই টেলোমিয়ারের কারণে না, অন্য কোনো কারণেও মারা যাচ্ছে, বিভিন্ন রোগ অসুখ বিসুখের কারণে। তো এই ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে টেলোমিয়ার জিনিসটা কি? টেলোমিয়ার হলো, এটা হলো ক্রোমোজোমের একটা শেষ প্রান্ত। শেষ প্রান্ত, এই অঞ্চলকে বলা হচ্ছে টেলোমিয়ার। আর টেলোমিয়ারের দৈর্ঘ্য থাকবে 8000 বেস পেয়ার। এবং যত বয়স বাড়বে এবং তত কোষ বিভাজন বাড়তে থাকবে, এবং কোষ বিভাজন বেশি হওয়ার কারণে টেলোমিয়ারের দৈর্ঘ্য একসময় অনেক কমে যায়। ক্রোমোমিয়ার মাইটোটিক প্রোফেজ একের সূচনা লগ্নে ক্রোমোজোমের দেহে কিছু গুটিকাকার কাঠামো দেখা যায়, এগুলোকে ক্রোমোমিয়ার বলা হয়। আমরা দেখেছিলাম যে প্রোফেজ একের আমরা উপপর্যায়ে দেখেছিলাম, ওগুলোকে ক্রোমোমিয়ার দেখা গিয়েছিল। এবং প্যাগাইটিন উপপর্যায়ে এর অবস্থান স্পষ্ট দেখা যায়। তো ক্রোমোমিয়ারের আরেকটা নাম হলো ইডিওমিয়ার। তবে একসময় পেলিকল বলে ক্রোমোজোমের এক প্রকার আবরণ বা মাতৃকা বলে জেলির মতো এক প্রকার থকথকে পদার্থের উপস্থিতি বিবেচনা করা হতো। তবে আধুনিক গবেষণায় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তাহলে আগেকার বিজ্ঞানীরা ধারণা করতেন যে ক্রোমোজোমের চারপাশে কি রয়েছে? ক্রোমোজোমের চারপাশে রয়েছে আবরণ। এই আবরণটাকে বলা হচ্ছিল পেলিকল। তাহলে আগের বিজ্ঞানীদের ধারণা যে যে সমস্ত ক্রোমোজোমে পেলিকল থাকে, তাহলে পেলিকল অবশ্যই একটা তরল বা একটা ম্যাট্রিক্সকে আটকে রাখে। এই জন্য ক্রোমোজোমের যখন পেলিকেলও ছিল, তখন এর ম্যাট্রিক্স বা ধাত্রও ছিল। কিন্তু পরে যখন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ক্রোমোজোমকে পর্যবেক্ষণ করা হয়, তখন দেখা যায় যে ক্রোমোজোমের এরকম কোনো পেলিকল নামক আবরণ বা কোনো ধাত্র বা ম্যাট্রিক্স নেই। তাহলে আধুনিক বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী ক্রোমোজোমের কোনো আবরণ বা ম্যাট্রিক্স থাকে না। আমরা এই ছবিতেও কিন্তু এখানে দেখাচ্ছি যে কোথাও এর আবরণ নাই বা পেলিকল নাই, আর ম্যাট্রিক্সও নাই। তাহলে এই ছিল ক্রোমোজোমের ভৌত গঠন। এবার আমরা আসবো ক্রোমোজোমের রাসায়নিক গঠন। তো ক্রোমোজোমের রাসায়নিক গঠনে কতগুলো উপাদান আছে। প্রথম উপাদানটা হলো নিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোমে নিউক্লিক অ্যাসিড রূপে থাকবে ডিএনএ এবং আরএনএ। ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড। প্রোটিন, ক্রোমোজোমে দু রকমের প্রোটিন থাকে, একটা হলো হিস্টোন প্রোটিন আর একটা হলো নন হিস্টোন প্রোটিন। তো হিস্টোন প্রোটিন গুলো আবার ক্ষারধর্মী এবং ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে ভূমিকা পালন করে। আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে হিস্টোন এবং ডিএনএ এরা মিলে ক্রোমাটিন তৈরি করেছে। এই জন্য বলা হচ্ছে হিস্টোন প্রোটিন গুলো ক্ষারধর্মী এবং এরা ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে ভূমিকা পালন করে। হিস্টোন আবার 4 ধরনের আছে: হিস্টোন 1, হিস্টোন 2, হিস্টোন 3 ও হিস্টোন 4। এবং হিস্টোন 2 প্রোটিন এর আবার 2 ধরনের, একটা বলা হচ্ছে এ এবং বি। হিস্টোন 2A, হিস্টোন 2B, এই 2 ধরনের হয়ে থাকে। নন হিস্টোন প্রোটিন আবার অ্যাসিড ধর্মী। ক্রোমোজোমে প্রায় 500 ধরনের নন হিস্টোন প্রোটিন আছে। তাহলে এই ছিল প্রোটিন। ধাতব আয়ন, ধাতব আয়ন রূপে ক্যালসিয়াম, আয়রন, ফেরাস ইত্যাদি পাওয়া যায়। এনজাইম, ক্রোমোজোমের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন এনজাইম রয়েছে, যেমন ডিএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম, এগুলো আরো কিছু এনজাইম থাকতে পারে, লাইগেজ এনজাইম, এগুলো থাকতে পারে ক্রোমোজোমের মধ্যে। তো এখন আমরা আসবো ক্রোমোজোমের প্রকারভেদ। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম নিম্নলিখিত 4 আকৃতির হয়ে থাকে। একটাকে বলছি আমরা মধ্যকেন্দ্রিক বা মেটাকেন্দ্রিক ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, উপমধ্য কেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, উপপ্রান্ত কেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, প্রান্ত কেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে? যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে মাঝখানে অবস্থিত তাকে মধ্যকেন্দ্রিক মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে, মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি ইংরেজি ভি অক্ষরের মতো দেখায়। সোলানাম নাইগ্রাম, সবকটি ক্রোমোজোম হলো কেন্দ্রিক। তাহলে সোলানাম নাইগ্রাম এটা বেগুনের বৈজ্ঞানিক নাম। আর এই বেগুনের মধ্যে যে ক্রোমোজোম গুলো আছে এগুলো বেশিরভাগই হলো এই মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। আমরা যদি ছবিটা দেখি তাহলে আমরা দেখতে পাবো, এই যে এখানে দেখো যে ক্রোমোজোমের সেন্টারে আছে সেন্ট্রোমিয়ার,
আর দুই পাশে হচ্ছে বাহু। তাহলে এরকম ভি আকৃতির গঠন হলে তখন আমরা তাকে বলবো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। আবার যদি আমরা সাবমেটাসেন্ট্রিক যদি আমরা যাই, তখন আমরা কি বলবো, যে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের বাহুর সাথে এমন ভাবে বিন্যস্ত থাকে যা দেখতে ইংরেজি এল অক্ষরের মতো দেখায়, তখন তাকে আমরা বলবো সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি মাঝখান থেকে একটু পাশে অবস্থান থেকে তাকে উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো দেখায়। ক্রোমোজোমের আর 3 নম্বরটা হলো 3 নম্বর ক্রোমোজোম, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বা উপপ্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম। তাহলে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি কোনো এক প্রান্তের কাছাকাছি অবস্থিত থাকে তাকে উপপ্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম বলে। এবং ক্রোমোজোমের একটি বাহু অনেক লম্বা হয়, অপর বাহুটি বেশ খাটো থাকে, এবং যা ইংরেজি যে অক্ষরের মতো দেখাবে। এবং এই যে অক্ষরের মতো দেখাবে কোন পর্যায়ে? অ্যানাফেজ পর্যায়ে। তাহলে অ্যানাফেজ পর্যায়ে যে আকৃতির যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমটাকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে একটা উদাহরণ, ট্রাইফোনিয়াম ট্রাইলোব্যাটাম, এটা হলো বাংলা নাম ঘেটকুচু। এর গাঢ় পার্পল প্রকরণে 11টি মধ্যকেন্দ্রিক, 4টি উপমধ্যকেন্দ্রিক এবং 2টি উপপ্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। লাস্ট যে ক্রোমোজোম আছে সেটা হলো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বা প্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম। তাহলে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে প্রান্তভাগে অবস্থিত থাকে তাকে প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। এবং অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি অনেকটা ইংরেজি আই অক্ষরের মতো দেখায়, একটা সিঙ্গেল একটা স্টিকের মতো দেখাবে। এবং উদ্ভিদে সাধারণত এই টেলোসেন্ট্রিক ক্রোমোজোম থাকে না। আমরা টেলোসেন্ট্রিক ক্রোমোজোমটা ঘ নাম্বার দেখতে পাচ্ছি, একবারে আয়ের মতো, নিচের অংশটা অনেক বড়, নিচের বাহুটা অনেক বড়, এবং সেন্টিমিটারের উপরের যে বাহুটা একবারে সংক্ষিপ্ত, যেটা আয়ের ফোঁটার মতো মনে হচ্ছে। এবার আসবো ক্রোমোজোমের কাজ। ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক। এরা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য ধারণ করে ও বহন করে বা স্থানান্তর করে, ডিএনএ ধারণ করে, কোষ বিভাজনে সহায়তা করে, প্রত্যক্ষ ভূমিকা পালন করে, ডিএনএর ছাপ অনুসারে তৈরি এমআরএনএর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করে, শেষ ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে। এই ছিল ক্রোমোজোমের কাজ। তো ক্রোমোজোম, এটা যদিও নিউক্লিয়াসে আমরা একটু পড়েছি, আর আমরা আরো বিস্তারিত পড়লাম ক্রোমোজোমে। আচ্ছা, এখন তোমরা যে যে পড়াশোনাগুলো করেছো তাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বলো। আমি একটা প্রশ্ন করে দেখি পারো কিনা, বলো দেখি। ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণুর একটা নাম বলো দেখি। ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু, কেউ পারবা? স্যার রাইবোজোম। রাইবোজোম। আচ্ছা, এবার আমরা কোষের যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলোর মধ্যে আমরা বিভিন্ন নাম আমরা দিয়েছিলাম, সবার মনে আছে কিনা জানি না। কোষের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি, কে বলতে পারবে? উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? স্যার প্লাস্টিড। প্লাস্টিড, গুড। তারপরে হলো কোষের ব্রেন কাকে বলা হয়? স্যার নিউক্লিয়াস। তারপর হলো কোষের পাওয়ার হাউস এর নাম কি? স্যার মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা কি কারণে বলা হয়? স্যার কারণ এটাতে রাইবোজোম থাকে। রাইবোজোম থাকে। তারপরে আসলে হলো অটোলাইসিস ঘটায় কোন অঙ্গাণু? অটোলাইসিস স্যার ঘটায় কোন শিওর না, অঙ্গাণু? লাইসোজোম মেবি। লাইসোজোম, গুড। তারপর হলো পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, হ্যাঁ, এই প্রক্রিয়াগুলো ঘটায় কি? স্যার এটাও লাইসোজোমই ঘটে। না, এটা লাইসোজোম না। দেখি কেউ পারো কিনা। পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, স্যার গোলগি বডি। না, ডেসমোজোম। এগুলো কোষঝিল্লির একটা রূপান্তর। কোষঝিল্লি কিছু অংশ ভিতরের দিকে ফোল্ডিং হয়, আর ফোল্ডিং হয়ে এই ধরনের ভাঁজ হয়ে এই ধরনের গঠনগুলো তৈরি করে। পিনোসাইটোসিস, ফাইগোসাইটোসিস, ডেসমোজোম। কেউ বলতে পারবা? মাইক্রোভিলাস, মাইক্রোভিলাস। ওকে, তাহলে মাইক্রোভিলাস যখন একটা নলাকার গঠন তৈরি করে, কোষঝিল্লির ভিতরের অংশ ভিতরের দিকে একটা নলাকার গঠন তৈরি করে, তখন হবে সেটা পিনোসাইটোসিস।
আবার দেখা গেলো যে এরা ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে যখন জীবাণু ভক্ষণ করে তখন হয়ে যাবে ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, এরপরে আমরা আসি যে আহ, 3 ধরনের প্লাস্টিড ছিল, তাই না? 3 ধরনের প্লাস্টিড। এর মধ্যে প্লাস্টিড গুলোর নাম বলো দেখি। 3 ধরনের, 3 ধরনের প্লাস্টিডের নাম ছিল। স্যার লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, আর হচ্ছে ইয়া আরেকটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্টকে খাদ্য সঞ্চয়ের উপর নির্ভর করে আবার কয়েক ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলোর নাম কি? 3 ভাগে। 3 ভাগে ভাগ করা হয়, সে ভাগগুলোর নাম কি? স্যার ইলায়োপ্লাস্ট, তারপর আরেকটা হচ্ছে স্যার যে কার্বোহাইড্রেট তৈরি করার জন্য, আরেকটা হচ্ছে প্রোটিন তৈরি করার জন্য। হ্যাঁ, তাহলে ইলায়োপ্লাস্টটা কি সঞ্চয় করে? স্যার ইলায়োপ্লাস্ট হচ্ছে লিপিড সঞ্চয় করে। লিপিড। তেল আর বা চর্বি। কার্বোহাইড্রেট সঞ্চয়কারী লিউকোপ্লাস্টের নাম কি, কে বলতে পারবে? কার্বোহাইড্রেট স্যার সঞ্চয়কারী অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট। আর প্রোটিন বা আমিষ সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট নাম কি? এলিওপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট, তাই না? আচ্ছা, জি স্যার। আদিকোষীয় রাইবোজোমের নাম কি? 70s। 70s। 70s রাইবোজোম কোথায় কোথায় দেখা যায়? 70s রাইবোজোম কোথায় কোথায় দেখা যায়? আদি খুশি। কে পারবে? 70s রাইবোজোম কোষের কোথায় কোথায় দেখা যাবে? ব্যাকটেরিয়াতে স্যার। ব্যাকটেরিয়াতে দেখা যাবে, কারণ ব্যাকটেরিয়া হলো আদিকোষীয় জীব। হ্যাঁ, ব্যাকটেরিয়া হলো একটা আদিকোষীয় জীব, সেখানে তো একটা মাত্র। হ্যাঁ, তাহলে একটা পাওয়া যাচ্ছে ব্যাকটেরিয়ায়। আর আর কোথাও দেখা যাবে আদিকোষীয় রাইবোজোম কি, বা 70s রাইবোজোম আর কোথাও আছে? কোষের কোন অঙ্গাণুর মধ্যে ভিতরে আছে? কোষের কোন অঙ্গাণুর ভিতরে? কোজিলি নাকি স্যার? কোষের কোন অঙ্গাণুর মধ্যে আছে? অঙ্গাণু, অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়ায় আছে না? প্লাজমিক রেটিকুলাম। মাইটোকন্ড্রিয়া আছে না? মাইটোকন্ড্রিয়া, তারপর ক্লোরোপ্লাস্ট, এগুলোর ভিতরে 70s রাইবোজোম আছে না? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের মধ্যে আরো একটা জিনিস কমন থাকে, সেই কমন জিনিসটার নাম কি, কেউ বলতে পারবা? রাইবোজোম ছাড়া আরো একটা কমন জিনিস থাকে। হ্যাঁ, রাইবোজোম, 70s রাইবোজোম ছাড়া আরো কিছু কমন জিনিস থাকে, সেই কমন জিনিসগুলো কি কি? যেমন মাইটোকন্ড্রিয়াতে আমরা দেখবো এটিপি সিনথেসিস, আবার ক্লোরোপ্লাস্টেও এটিপি সিনথেসিস দেখবো। মাইটোকন্ড্রিয়াতে আমরা ডিএনএ দেখবো, আবার ক্লোরোপ্লাস্টেও ডিএনএ দেখবো। হ্যাঁ, তারপর আমরা মাইটোকন্ড্রিয়াতে দেখবো ম্যাট্রিক্স, আবার ক্লোরোপ্লাস্টেও ম্যাট্রিক্স আছে। মাইটোকন্ড্রিয়াতেও আবরণী রয়েছে, ক্লোরোপ্লাস্টেও আবরণী রয়েছে। তাহলে এই সমস্ত জিনিসই হলো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট অঙ্গাণুর মধ্যে সাদৃশ্য। ওকে। আচ্ছা, কোষ প্রাচীর। কোষ প্রাচীরের কয়টা লেয়ার? কোষ প্রাচীরের কয়টা লেয়ার? স্যার 3টা লেয়ার। কি কি? লেয়ার। কি কি 3টা লেয়ারের স্যার নাম কি? মধ্যপর্দা, প্রাইমারি লেয়ার, সেকেন্ডারি লেয়ার। মধ্যপর্দার রাসায়নিক উপাদানের নাম কি? মধ্যপর্দা প্রাথমিক। মধ্যপর্দার রাসায়নিক উপাদানের নাম কি? স্যার সেলুলোজ, হেমিসেলুলোজ, আর একটা হচ্ছে মধ্যপর্দা, মানে আমি বলছি গ্লাইকোপ্রোটিন। মধ্যপর্দার রাসায়নিক উপাদানের নাম কি? পেকটিন। হ্যাঁ, পেকটিন, প্রোটোপেকটিন, এগুলো। তাহলে মধ্যপর্দার রাসায়নিক উপাদানের নাম হলো পেকটিন, প্রোটোপেকটিন। ওকে। প্রাইমারি প্রাচীরের রাসায়নিক উপাদানের নাম কি? প্রাইমারি প্রাচীর যে রাসায়নিক উপাদান আছে, হেমিসেলুলোজ। স্যার হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ, সেলুলোজ, আরো একটা আছে, তার নাম কি? গ্লাইকোপ্রোটিন। সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। আর প্রাইমারি প্রাচীরের মধ্যে আবার হেমিসেলুলোজ, কয়েক ধরনের হেমিসেলুলোজ আছে। সেই কয়েক ধরনের হেমিসেলুলোজ গুলোর নাম বলতে পারবা?
জাইল্যান্স, অ্যারাবান্স, গ্যালাকট্যান্স, জাইলোগ্লুকেন। হ্যাঁ, এগুলো কয়েক ধরনের হেমিসেলুলোজ। এবার আসো সেকেন্ডারি প্রাচীরের রাসায়নিক উপাদানের নাম কি? সেকেন্ডারি প্রাচীরের রাসায়নিক উপাদান সেলুলোজ, আরেকটা লিগনিন। সেলুলোজ আর লিগনিন। আচ্ছা বলো তো, এই যে আমরা কোষ ঝিল্লি পড়েছি তাই না, তাহলে কোষ ঝিল্লির যে আহ, আধুনিক মডেলটা রয়েছে সেই মডেলের নাম কি? ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল। এই মডেল অনুযায়ী এর গঠন গঠন কিরূপ? এই মডেল অনুযায়ী এর মানে কোষ ঝিল্লির গঠনে প্রধান কে কে থাকে? প্রোটিন আর লিপিড। প্রোটিন আর ফসফোলিপিড। হ্যাঁ, এরাই বেশি পরিমাণে থাকে, তবে আরো কিছু জিনিস থাকতে পারে, কোলেস্টেরল, গ্লাইকোজেনিস। তবে প্রধান যদি বলে তখন এই দুইটা। আর প্রধান যদি না থাকে, হ্যাঁ, যদি বলে আহ, উপাদানগুলো কি কি, তখন চারটে হবে। আচ্ছা এবার আমরা আসি ইতে যাই, কোষ বিভাজনে একটু যাই। কোষ বিভাজনে বাইভ্যালেন্ট, তারপর হলো সিনাপসিস, এগুলো কোন উপপর্যায়ে ঘটে? বাইভ্যালেন্ট, সিনাপসিস এগুলো কোন উপপর্যায়ে ঘটে? কারো জানা আছে? স্যার জাইগোটিন। জাইগোটিন, গুড। জাইগোটিন উপপর্যায়। আচ্ছা, আহ, কোন স্যার সৃষ্টি হয় কোষ বিভাজনের কোন পর্যায়ে, মাসিস কোষ কোষ বিভাজনের কোন পর্যায়ে? হ্যাঁ, কোন বাহুদ্বয় পরস্পর আবর্তনের ফলে 90 ডিগ্রি কোণ বা 180 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, এটা কোন উপপর্যায়ে? আমি স্যার উপপর্যায়গুলোর এটাও মনে নাম, হয় জাইগোটিন, না না, নাহলে লেপটাটিন। আমি উপপর্যায়গুলোর নাম বলছি, দেখি তোমাদের মনে পড়ে কিনা। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই পাঁচটা উপপর্যায় বললাম। তাহলে কোন উপপর্যায়ে এরকম বাহুদয়? স্যার প্যাকাইটিন। না ডায়াকাইনেসিস। না না, তোমার শেষের আগেরটা, ডিপ্লোটিন ডিপ্লোটিন স্যার। ডিপ্লোটিন। ডিপ্লোটিন, হ্যাঁ, ডিপ্লোটিনে এরকম কোন সৃষ্টি হয়? যদি একটা বাইভ্যালেন্ট ক্রোমোজোমের দুই জায়গায় ক্যাজমা থাকে, তাহলে সেখানে কোন সৃষ্টি হবে বাহুদ্বয়ের মধ্যে 90 ডিগ্রি। আর যদি বাইভ্যালেন্ট ক্রোমোজোমের একটা জায়গায় ক্যাজমা থাকে, তাহলে হ্যাঁ সেখানে কোন সৃষ্টি হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। 80 ডিগ্রি। আচ্ছা, আমরা ওখানে কাইনেসিস, আমরা জানি কোষ বিভাজনে অনেকগুলো কাইনেসিস আছে, সেই কাইনেসিস গুলোর নাম বলো দেখি, কি কি কাইনেসিস আছে? একটা হলো মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস, হ্যাঁ, মেটাকাইনেসিস মানে বুঝো মেটাকাইনেসিস কি জিনিস? মেটাকাইনেসিস, হুম, মেটাকাইনেসিস, এটা এই প্রসেসটা কোথায় হয়? মেটাফেজ, মেটাফেজ দশায়। তাহলে মেটাকাইনেসিস হলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। আরো এরকম কাইনেসিস আছে, ইন্টারকাইনেসিস। তাহলে মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর হ্যাঁ দুই পর্যায়ের মধ্যবর্তী যে বিশ্রাম দশা, সেটাকে আমরা বলবো ইন্টারকাইনেসিস। আরেকটা আছে হলো সাইটোকাইনেসিস, সেটা হলো মাতৃকোষের সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিস, মাতৃকোষের নিউক্লিয়াসের বিভাজন। আরেকটা আছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস হলো মায়োসিস 1 প্রোফেজ 1 এর 5 নম্বর উপপর্যায়। ডায়াগনোসিসের মেন যদি বৈশিষ্ট্য বলি, ডায়াগনোসিসের মেন বৈশিষ্ট্য কি? যে এই সময় বাইভ্যালেন্ট ক্রোমোজোম গুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল থেকে পরিধির দিকে চলে আসে। আর আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে এই সময় নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায়। তারপর আমরা আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি ডায়াগনোসিসের, যে এই সময় ক্রোমাটিডের চারপাশে ধাত্র জমা হওয়ায় ক্রোমোজোম যে ক্রোমাটিডে বিভক্ত আছে এটা মনে হয় না। আচ্ছা, এখন যদি আমি বলি একটি মাতৃকোষে যদি ক্রোমোজোম সংখ্যা 64টি থাকে, একটা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 64টি, এবং মাতৃকোষটা অবশ্যই অবশ্যই হলো ডিপ্লয়েড। মাতৃকোষ হলো ডিপ্লয়েড, এবং ডিপ্লয়েড এই কোষটায় ক্রোমোজোম সংখ্যা আছে 64।
তাহলে এরা যখন গ্যামেট তৈরি করবে বা জনন কোষ তৈরি করবে, তখন সেই জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? কে বলতে পারবে? স্যার এটা হবে ইয়া 128 কি বলে 32টি। কেন হবে 32টি? স্যার কারণ ওই যে মিওসিসের পূর্ব স্যার মানে ইয়া হ্যাঁ মাতৃকোষের হ্যাঁ, কারণ আমরা জানি, ক্রোমোজোম যদি অর্ধেক না হয় হ্যাঁ, তাহলে বংশধর মানে চেঞ্জ হ্যাঁ, হয়ে কারণ হলো এটা আমূল যে পরিবর্তন। সোজা কথা যে সেই ডিপ্লয়েড মাতৃকোষে অবশ্যই মায়োসিস বিভাজন ঘটে, আর মায়োসিস বিভাজন ঘটার কারণে ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় অর্ধেক। আচ্ছা, এই আরেকটা ভালো কোশ্চেন মনে আসছে, ক্রোমোজোম সংখ্যা যে অর্ধেক হয়, মায়োসিসের ক্রোমোজোম সংখ্যা যে অর্ধেক হয়, সেই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় মায়োসিসের কোন পর্যায়ে? বলতে পারবা মায়োসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম স্যার সংখ্যা? ইয়া মায়োসিস একে। মায়োসিস একে, ঠিক আছে, আরেকটু স্পেসিফিক, মায়োসিস একের কোন পর্যায়ে? মায়োসিস একের 4টে পর্যায়ে আছে, একটা হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, স্যার এনাফেজ একে। গুড, অ্যানাফেজ। আচ্ছা, এবার বলো মায়োসিস কোষ বিভাজনের প্রথম নিউক্লিয়াস বিভাজন হয় কোন পর্যায়ে? প্রথম নিউক্লিয়াসের বিভাজন কোন পর্যায়ে হয়? স্যার স্যার টেলোফেজে। টেলোফেজ বলতে হবে না, টেলোফেজ এক বলতে হবে। তাহলে আমরা বলবো কি মায়োসিস কোষ বিভাজনের প্রথম নিউক্লিয়াসের বিভাজন হয় টেলোফেজ একে। আবার যদি আমি একই কোশ্চেন করি, মায়োসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসের দ্বিতীয় বিভাজন হয় কোন পর্যায়ে, তখন কি বলবা? স্যার টেলোফেজ 2 এ। টেলোফেজ 2। আচ্ছা, আরেকটা কোশ্চেন হলো যে মায়োসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম বিভাজিত হয়? ক্রোমোজোম, আমি আর আগে বলেছি ক্রোমোজোম সংখ্যা, এবার বললাম ক্রোমোজোম। ক্রোমোজোম বিভাজিত হয় কোন পর্যায়ে, কে বলতে পারবে? ক্রোমোজোম সংখ্যা বিভাজিত হয় কোথায়, একটু আগে বলেছি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কোন পর্যায়ে? অ্যানাফেজ এক। আর আমি পরের কোশ্চেনটা বললাম ক্রোমোজোম বিভাজিত হয়, ক্রোমোজোমের যে স্যার এনাফেজ সেন্ট্রোমিয়ার, 2 এ। হ্যাঁ, ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার সেটা বিভাজিত হয়, হ্যাঁ, সেটাকে আমরা বলবো অ্যানাফেজ 2। আচ্ছা, মায়োসিস এক কে আরেকটা নাম আছে, মায়োসিস একের আরেকটা নাম আছে, সেটাকে আমরা কি নাম বলতে পারি? মায়োসিস একের অপর একটা নাম আছে, সেই বিভাজনের নাম কি? প্রথম ম্যাচের বিভাজন। কি বললা, আবার বলো। মায়োসিস বিভাজন। মায়োসিস, প্রথম মায়োসিস স্যার বিভাজন। হ্রাসমূলক বিভাজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্রাসমূলক বিভাজন, ঠিক আছে। আর মায়োসিস দুই কে আমরা আরেকটা নাম দিতে পারি, সেই যে আরেকটা বিভাজনের নাম কি? স্যার মাইটোটিক বিভাজন। মাইটোসিস বিভাজন বা সমীকরণিক বিভাজন। আচ্ছা, এই যে কোষ চক্র যে আবিষ্কার করেন, কোষ চক্র আবিষ্কৃত হয় কত সালে? স্যার বলতে পারি না। আবিষ্কার করেন কি? হাওয়ার্ড ও পেল। হাওয়ার্ড ও পেল, বুঝছো? তাহলে হাওয়ার্ড ও পেল কোষ বিভাজন আবিষ্কার করেন, আর সরি, কোষ বিভাজন বলছে, কোষ চক্র আবিষ্কার করেন। আর এই কোষ চক্র আবিষ্কৃত হয় 1953 সালে। আচ্ছা, এই যে কোষ চক্র, এই কোষ চক্রের প্রধান কয়টা ভাগ আছে? কোষ চক্রের প্রধান কয়টা ভাগ আছে, কি বলতে পারবে? তো দুইটা। কি কি? একটা ইন্টারফেজ আর একটা কোষ, মাইটোসিস কোষ বিভাজন দশা। ইন্টারফেজের কয়টা দশা? তিনটা। কি কি? G1 S G1 G2 S G2। আহ, এখানে হলো সাইক্লিন একটা প্রোটিন তৈরি হয়, এই তিনটের মধ্যে কোনটাই? S দশা মানে। জি1 এ। আর এমপিএফ প্রোটিন তৈরি হয় কোন দশায়? জি2 তে। আর এস দশাতে হবে ডিএনএ সংশ্লেষণ। তো ঠিক আছে, এরকম এরকম কোশ্চেন গুলোই হতে থাকবে, ঠিক আছে। তো এগুলো এরকম তোমরা করতে থাকো, তোমরা ভালো করবে ইনশাল্লাহ। হ্যাঁ, অনেকে ভালো পারতেছো, আরো একটু